দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো আনোয়ার ইস্পাত। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, দিনের শিরোনামগুলো, প্রধান শিরোনামগুলো বলছি, তারপরে সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব, স্টুডিও অতিথির সঙ্গে পরিচিত হব। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র সত্ত্বেও এগিয়ে যাবে দেশ, প্রধানমন্ত্রী বলেছেন আজকে এই কথা। ছিন্নমূলদের জন্য 33,000 ঘর হস্তান্তর করেছেন তিনি। ঈদের আগে এটা প্রধানমন্ত্রীর তরফ থেকে এক ধরনের উপহার। বিএনপি রাজপথে আছে বলেই সরকারের টনক নড়েছে। আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচনে যাবে না বিএনপি, একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ বিভ্রাট ও সার্ভার জটিলতায় ট্রেনের টিকিট পেতে চরম ভোগান্তি, সড়ক ও ফেরিতেও স্বস্তির লক্ষণ নেই। এগুলো দিনের প্রধান খবর। এপ্রিলের এই সময়টায় তীব্র তাপপ্রবাহ চলছে, মে মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও আছে। আজকে আমরা চলমান রাজনীতির প্রসঙ্গ নিয়ে আলাপ করব। একদিকে দেশ ভয়াবহ সংকটে আছে, তাই দলমত নির্বিশেষে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে প্রতিনিয়ত বিএনপি। অন্যদিকে সরকার ও ক্ষমতাসীন দল তাদের সমালোচনা করে বলছে মিথ্যা এবং অন্তঃসারশূন্য এসব অভিযোগ নিয়ে জনগণের কাছে তারা পৌঁছাতে পারবে না। সরকার জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিনিয়ত কাজ করছে। এর মধ্যে নিউ মার্কেটের ঘটনায় মামলা হয়েছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। দলের নেতারা বলছেন যে সমালোচনা করলেই বানোয়াট মামলা দেওয়া হচ্ছে। সম্প্রতি নিউ মার্কেটের ঘটনার পরে আজকে পরিস্থিতির যে অস্থিতিশীল করতে বিএনপি নেতারা সেখানে ঘি ঢেলেছে, এই অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা। কলাবাগানের ঘটনাটি ঘটেছে, সেখানে থানা নির্মাণকে কেন্দ্র করে খেলার মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটছে। সেখানে থানা নির্মাণের কাজ চলছে। বিশিষ্ট কয়েকজন নাগরিক বিবৃতি দিয়েছেন, সেখানে তারা বলেছেন, প্রতিবাদও হচ্ছে, তারা বলেছেন যে প্রতিবাদ করলেই কেন গ্রেপ্তার হতে হবে। শিশু কিশোরদের বিকাশে খেলার মাঠ এবং সুযোগ সুবিধার অপ্রতুলতার কথা তারা সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন, প্রশাসনকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং বলেছেন যে মত প্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই আজকে আমরা আলাপ করব সমসাময়িক প্রসঙ্গগুলো নিয়েই। শুরুতেই অতিথিদের সঙ্গে পরিচিত হব। রয়েছেন জনাব এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক, বিএনপি, স্বাগত আপনাদের দুজনকে। দিনের শিরোনামগুলো আমি বলেছি। জনাব এস.এম. কামাল, আমরা ছোট করে যদি আলোচনা শুরু করতে যাই, যদি ঘটনাটি ছোট কিন্তু অনেক বড় পরিসরে এটা সমালোচনার জন্ম দিচ্ছে। একটি থানা নির্মাণকে কেন্দ্র করে সেখানে খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে, এই অভিযোগ তুলে সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তোলা হচ্ছে এবং সেটার প্রতিবাদ করা হচ্ছে। আবার অন্যদিকে প্রশাসন যেভাবে এটাকে মোকাবেলা করতে চাইছে সেটাকে গ্রহণ করতে চাচ্ছেন না স্থানীয়রা এবং বিশিষ্ট নাগরিকরাও এর প্রতিবাদ করেছেন। আপনি কিভাবে দেখেন বিষয়টি? না, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছে এবং কালকে সমস্ত মিডিয়াতে এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তো সুস্পষ্ট তার বক্তৃতায় যে কথা বলেছেন, এই ব্যাপারে আমার এই কোনো বক্তব্য নাই। উনি তো বলছেন যে এখানে থানা হবে কিনা আমরা দেখি, যদি বিকল্প কোনো জায়গা হয় তাহলে আমরা অন্য জায়গায় থানা করব। এবং উনিও বলছেন যে খেলার মাঠ তো অবশ্যই আমাদের দেশের এই ঢাকা শহরে ছোট বাচ্চাদের, শিশুদের খেলার জন্য মাঠও দরকার। তাই তো সরকার এটা চিন্তা করছেন, সেটাই দেখবেন। এই ব্যাপারে আমার আর কোনো কথা নেই। না, কিন্তু বাচ্চাদের খেলার মাঠ তো প্রয়োজন নগরীতে। এইটা রাজনীতিবিদ হিসাবে শিশু কিশোরদের বিকাশের জন্য এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। ঢাকার শহরে তো মাঠ থাকতেছে না যেভাবে লোক সংখ্যা বাড়তেছে। আবার ঢাকার শহরে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য থানাও দরকার আছে, দুইটাই দরকার আছে। যেমন আমাদের শিশুদের খেলাধুলার জন্য দরকার আছে, ছোট বাচ্চাদের, তেমনি আবার আইন শৃঙ্খলা রক্ষার জন্য থানারও দরকার আছে, দুইটাই প্রয়োজন। সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী তো তার বক্তব্যে বলেছেন, সেই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছেন। এই ব্যাপারে আমার কোনো নাগরিকরা যে প্রতিবাদ করলো এবং নাগরিক প্রতিবাদের ভাষাটা যেভাবে সেটাকে মোকাবেলা করা হলো, এই বিষয়ে কোনো মন্তব্য আপনি করবেন কিনা? না, যেটা করছে এইটা যেভাবে করছে এইটা করা ঠিক হয়নি। আবার কেউ যদি উদ্দেশ্যপ্রণীতভাবে করে থাকে সেটা তো আলাদা বিষয়। বাংলাদেশের সব নাগরিক তো সৎ উদ্দেশ্য নিয়ে কথা বলে না, সব নাগরিক তো সৎ উদ্দেশ্য নিয়ে কথা বলে না। সরকারকে বিতর্কিত করার জন্য অনেক নাগরিক কথা বলে, ঠিক আছে না? একজন এলাকার লোকজন মাঠের জন্য মানববন্ধন করতে পারে, প্রতিবাদ করতে পারে। তো এইখানে কীভাবে কী হয়েছে এটা তার আমি এই ঘটনাটা জানি না, যেটা মিডিয়াতে দেখেছি। যদি এই ছোটো বাচ্চাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে থাকে তাহলে এটা দুঃখজনক, নিয়ে যদি থাকে। আর এমনি যদি, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে তাদের ওইখানে হয়তো অন্য কোনো নিউসেন্স ক্রিয়েট হইতে পারে, এই কারণে তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। ছেড়েও দেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করেছেন, অনেকে প্রতিবাদ করেছেন, ছেড়ে দিয়েছেন।
তাদের নামে তো স্পেসিফিক কোনো মামলা করেনি এবং তাদেরকে ধরিয়েও নিয়ে যায়নি এইভাবে, তাদেরকে নিয়ে গেছেন তারা, এবং তাদেরকে তো কোনো, আমি যেটা দেখেছি মানবাধিকার কর্মীর একটা স্টেটমেন্ট দেখেছি, তাদের সাথে পুলিশের লোক কোনো দুর্ব্যবহারও করেনি। তাহলে এইখানে তো নাগরিক সমাজ যেটা করতেছেন, আমি তো সব নাগরিক এক নাগরিকের কথা তো আমি বিশ্বাস করি না। সব নাগরিক তো এটাও ছিল, গোলাম আজমও ছিল। এই গোলাম আজমের ভূমিকা তো কিছু লোক আছে এই দেশে এখনো, গোলাম আজমের ভূমিকা তো কিছু লোক আছে, এরকম আছে অনেকেই। গোলাম আজমের ভূমিকায় যে নাগরিক আছে, সেই নাগরিকটা তো আমি নাগরিক মনে করি না। বাংলাদেশ মুক্তি দিলে এখানে যারা কথা বলছেন তারা যারা বিবৃতি দিয়েছেন, ওনাদের কথা তো উনাদের কথা তোকে অ্যাড্রেস করছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কাল দেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কথাকে অ্যাড্রেস করেছেন, ঠিক আছে না? এই ব্যাপারে তার কোনো কথা থাকতে পারে না। কিন্তু অনেকে বলছেন যে না, যে কথার পিছু কথা আসছে, আমরা বলছি যে অ্যাড্রেস করার আগে কিন্তু থানা নির্মাণের কাজ চলছে। থানা নির্মাণ কাজ তো আগেতেই চলছে, থানা নির্মাণ কাজ তো আগেই চলছে, থানা তো এক জায়গা হবেই। এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাখ্যা দেবেন। জি ঠিক, আপনি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করবেন? ধন্যবাদ আমাকে আজকে শোতে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে কামাল ভাইকেও শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে জায়গাটার ঘটনা, আমার জন্ম কিন্তু সেখানে, আমি সেখানেই থাকি, কলাবাগানে। আমার বাসা থেকে হয়তো এটা খুব কাছেই, এবং আমরা ছোটোবেলাতে এই তেঁতুলতলা মাঠেই কিন্তু আমরা খেলেছি, আমরা ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, আমরা ঘোরাঘুরি করেছি, আমরা সেখানে সকলের সাথে কিন্তু বড় হয়েছি সেখানে। তো এই তেঁতুলতলা মাঠের সাথে অন্যদের মতো আমারও কিন্তু একটা আবেগ জড়িত এবং স্মৃতি জড়িত। শুধু খেলতে যাইনি, সেখানে আমরা ঈদের জামাতও পড়েছি, এলাকার কেউ মারা গেলে সেখানে জানাজাও হয়েছে, যে একটা সামাজিকভাবেই কিন্তু সেই মাঠটা ব্যবহৃত। শুধু তাই নয়, সেখানে আপনার বিভিন্ন অকেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। আগে যখন এত কমিউনিটি সেন্টার ছিল না, তখন ওই এলাকার বিয়ে, শাদী, আকিকা, এমনকি মিলাদ ওখানেই ছোট প্যান্ডেল করে আমরা করেছি। তাই ওই মাঠটার সাথে কিন্তু আমাদের একটা আবেগ জড়িত। তো বেশ কিছুদিন ধরেই দেখছিলাম, দূর থেকে অবজার্ভ করতেছিলাম, কারণ আমরা আবার সামনে গেলে তো এখানে আবার রং চং মাখিয়ে বলা হবে যে বিএনপির ইন্ধন আছে। সেই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সেইখানে সক্রিয়ভাবে কিন্তু যেতে পারিনি, কিন্তু মানসিকভাবে একটা সমর্থন তো ছিলই। বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে সেখানে আপনার থানা নির্মাণের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং থানা নির্মাণের নামে সেখানে পুলিশ প্রহরা বসানো হয়েছে, বাচ্চাদের খেলতে দেওয়া হচ্ছিল না। এমনকি আপনি দেখেছেন যে যারা বাচ্চারা খেলতে গিয়েছে, সেই বাচ্চাদেরকে ওই খেলতে যাওয়ার অপরাধে সেখানে কান ধরে উঠবোস করানো হয়েছে। কে করেছে? পুলিশ করেছে। পুলিশকে সরকারের প্রতিনিধি। তো কান ধরে উঠবোস করাবে একটা ছেলে বাচ্চাদেরকে, কারণটা কি? ওনারা খেলতে গিয়েছে। খেলতে যাওয়াটা কি অপরাধ? ধরলাম ওখানে থানা নির্মাণ করবেন, খালি পড়ে আছে, বাচ্চারা খেলতে পারবে না সেখানে। তারপর আপনার অনেক সেই এই তেঁতুলতলা মাঠটাকে আপনার নেওয়ার জন্য যখন নিতে চাইলো, তারপর থেকে স্থানীয় মানুষরা কিন্তু সেখানে মানববন্ধন করেছে, প্রতিবাদ মিছিল করেছে, বিক্ষোভ সমাবেশ করেছে, এবং প্রতিনিয়তই কিন্তু করেছে। এখানে ব্যাপক সংখ্যক জনগণের কিন্তু উপস্থিতি ছিল। সেগুলিকে উপেক্ষা করে গত 2 দিন আগে ওখানে আপনার নির্মাণ, মানে থানা নির্মাণ করার একটা উদ্যোগ নিয়ে মিস্ত্রি, কাঠ, ইট, বালি, সুরকি, রড নিয়ে সেখানে কাজ শুরু করা হলো। এবং ওই গত প্রায় 7-8 মাস যাবৎ কিন্তু পুলিশ একদম প্রহরা দিয়ে রাখা হচ্ছিল। আমরা যখন ওই এলাকা দিয়ে যাই বিভিন্ন সময় রিক্সা দিয়ে বা গাড়ি দিয়ে, দেখি সব সময় পুলিশের 1টা বা 2টা ভ্যান, প্রায় 20-30 জন পুলিশ দাঁড়িয়ে থাকে। তো পুলিশ যদি একটা থানা নির্মাণের জন্য একটা মাঠ পাহারা দিতে হয়, তো পুলিশ অন্য কাজ করবে কখন? এই জন্য তো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে সব জায়গাতে। তো যাই হোক, সেই বিষয় না। তো ওখানে আমরা দেখি যে এই অবস্থা। তো এখন ওই যখন এই নির্মাণ কাজ শুরু হয়েছিল, শুনেছি সেখানে সৈয়দা রত্না নামে একজন মানে গৃহবধূ, তিনি একটা ফেসবুক লাইভ করছিলেন। এই অপরাধে তাকে আটক করা হয়েছে। এর প্রতিবাদ করতে গিয়েছে তার ছেলে, একটা কিশোর, তাকে গ্রেপ্তার করে নিয়ে থানায় নিয়ে যাওয়া হলো, এবং থানায় নিয়ে তাদেরকে প্রায় 12 ঘন্টা বসিয়ে রাখা হলো। বলা হচ্ছে তাদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা দিবে, ইত্যাদি 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 ইত্যাদি। এবং সেখানে পত্রিকার বিবরণীতে এসছে, সংবাদ মাধ্যমে, যে ওসি বারে বারে, আপনার পুলিশ কর্মকর্তা বারে বারে বাইরে গিয়ে ফোন ধরে এসে বলছে এখন মামলা হবে আইসিটি অ্যাক্টে। আবার কিছুক্ষণ আগে পরে এসে বলছে সরকারি কাজে বাধা দেওয়ার মামলা হবে। আবার কিছুক্ষণ পরে এসে বলেছে না, কোনো মামলা হবে না, আপনারা চলে যান।
এই যে ফোনে যে তার নির্দেশটা আসতেছে, নির্দেশটা দিচ্ছে কে? সরকার দিচ্ছে, সরকার দিচ্ছে। আমাদের কামাল ভাই, আমি জানি এটা নিয়ে উনি বিব্রত, সেই জন্য এই কথাগুলো উনি ওইভাবে বলতে চান নাই। উনি তো জনগণের সেন্টিমেন্টের সাথে হয়তো ইয়ে করতে চাচ্ছেন না। তো সে কারণে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উনি বললেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিকল্প যদি মাঠ না পাওয়া যায়, উনি উত্তরের মেয়রকে বলেছেন খেলার জন্য বিকল্প মাঠ নেওয়ার জন্য, তার মানে ওখানেই আপনার থানা নির্মাণ করা হবে, এরকম সিদ্ধান্ত কিন্তু উনি দিয়ে দিয়েছেন। এবং আজকে আমি যেটুকু দেখেছি ওখান থেকে আসার সময় যে মাঠ নির্মাণ, থানা নির্মাণের কাজ কিন্তু চলছে। আজকে এই যে গণমাধ্যমে দেখলাম বাচ্চারা সেখানে আকুতি করছে আজকে যে আঙ্কেল কাজ বন্ধ করেন, আমরা খেলবো কোথায়? ছোট ছোট না, বাচ্চারা। কিন্তু যেটা আমি বলছি, যেটা কামাল ভাই যে কথাটা ইঙ্গিত করছেন যে যখন সামাজিক আন্দোলন, কিন্তু এটার মধ্যে তো কোনো ধরনের প্রভোকেশনও থাকতে পারে। এই যে প্রভোকেশন যাতে না হয় সেখানে তো আমার মতো লোক, কিন্তু আমি সেখানে যাইনি, আমার জন্ম কিন্তু ওখানে। এই মাঠে আমরা খেলেছি, এই মাঠের ধুলাবালি আমাদের গায়ে লেগে আমরা বড় হয়েছি শুধুমাত্র ওই কারণে, কারণ ওনারা তো কোনো কিছু দেখলেই ওটার মধ্যে বিএনপিকে জড়িয়ে দেয়। এখন একটা এমন অবস্থা হয়েছে, বজ্রপাতেও যদি কারো মৃত্যু হয় সেটা বলে এটার জন্য বিএনপি দায়ী। যেমন নিউ মার্কেটের ঘটনা, তো এটা আপনারা সবাই জানেন। এই যে আমি বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী মেয়রকে বলেছেন যে বিকল্প মাঠ দেখার জন্য। বিকল্প মাঠ ওখানে কোথায়? কোনো মাঠ নাই, সরকারের কোনো পরিকল্পনা নাই, মাঠ নাই। এখন বিকল্প হতে পারে কি? উনি বলছেন মানে বিকল্প দেখার জন্য, কিন্তু এটা তো সত্য যে থানার জন্য বাড়ি ভাড়া পাওয়া যাবে, কিন্তু মাঠ ভাড়া তো পাওয়া যাবে না। অসুবিধা, থানা বাড়ি ভাড়া দিতে চায় না। আমি বলি ঠিক আছে, বাড়ি ভাড়া দিতে চায় না, কিন্তু এই ঢাকা শহরেই এখন অনেক থানাতে, আমরা চেঞ্জ করছি, হ্যাঁ অনেক থানা কিন্তু ভাড়া করা বাড়িতেই আছে, বাড়ি ভাড়া করা বাড়িতেই আছে, কিন্তু মাঠ কিন্তু ভাড়া পাওয়া যাবে না। মাঠ মানে মাঠ। তো সেই কারণে আমি বলতে চাই যে এগুলো হচ্ছে এই যে আজকে যে আমরা বলছি একটা কর্তৃত্ববাদী শাসন, যেটা বলছে আমি যা বলবো তাই হবে, তাই তো হচ্ছে। এখানে বলতেছে মাঠ সরায় নেন, এখানে থানা হবে। তো থানাটা আপনি এখন যেখানে আছে, ভাড়া করা বাড়িতেই তো এখন আছে, সেখানে থাকুক। আপনার বিকল্প জায়গা খুঁজে আপনার থানা নির্মাণ করেন, কিন্তু খেলার মাঠকে কেন আপনি থানা নির্মাণ করতে হবে, সেটা কথা। আর বিশিষ্ট ব্যক্তিদের কথা বলছে, সব নাগরিকের উদ্দেশ্য সৎ হয় না, কিন্তু এটা হলো বাস্তবতা। নাগরিকরা তো এই নাগরিক ইস্যুতেই আপনার সোচ্চার হবে, এটাই তো স্বাভাবিক, তাই হয়েছে। সবাইকে আপনার শত্রু ভাবাও কিন্তু ঠিক না। আমরা প্রসঙ্গ পাল্টাবো। একটা বিষয় আজকে যে রাজনৈতিক প্রসঙ্গে আসতে চাই একটু, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না এবং বিএনপি রাজপথে আছে বলেই সরকারের টনক নড়েছে। আপনারা কি সেই অ্যালার্মটা বুঝতে পারছেন যে সরকারের টনক নাড়াতে পেরেছে বিএনপি? আমি আপনার বলি, দেখেন ওই মাঠের কথা যেটা বললেন, তো আমার ভাই প্রিন্স সাহেব বললেন যে শত শত মানুষ মানববন্ধন আন্দোলন করতেছে, শত শত মানুষ কিন্তু আমি অ্যারেস্ট হইতে দেখিনি। তাহলে তো পুলিশ শত শত মানুষের তো মহিলার ছেলেকে অ্যারেস্ট করতো না, মানে থানায় নিয়ে যেত না। অ্যারেস্ট করলে তো চালান দিত, অ্যারেস্ট যেহেতু করেনি তাহলে থানায় নিয়ে যেত না ডেকে। অর্থাৎ আর যেটা বলছেন যে ঢাকার শহরে তো আগে পুরো ধানমন্ডিতেই মাঠ ছিল, বাড়িঘর কয়টা ছিল এখন ঢাকার শহরে? ধানমন্ডিতে 1 বিঘের পর একটা লোক বাস করত, তো সেইখানে আজকে বড় বড় বাড়ি হয়ে গেছে না। মানুষ হচ্ছে আবার এখানে প্রশাসনের জন্য থানারও ব্যবস্থা দরকার, এটি করতেছে। হ্যাঁ, সেটা আলোচনা করে এলাকার লোকজনের যদি কষ্ট হয় সেখানে, হ্যাঁ এলাকার লোকজন তো আগে অনেক জায়গা, এই গ্রিন রোড, ধানমন্ডি, কলাবাগান অনেক ফাঁকা জায়গা ছিল, ছেলেমেয়েরা খেলা করতো, তো সেইগুলোতে বন্ধ করে মানুষ বাড়ি করতেছে। এই ধানমন্ডি কলাবাগানে তো অনেক জায়গা ফাঁকা ছিল, সেখানে ছেলেমেয়েরা খেলা করতো বিকেলবেলা, তো সেই জায়গাগুলোতে এখন বাড়ি উঠে গেছে না। এইটা আমার কথা কি যে সৎ উদ্দেশ্য হলে ভালো, একটা মাঠ বাচ্চাদের জন্য দরকার, কিন্তু কলাবাগান মাঠও আছে, আবার এই পাশে ধানমন্ডি মাঠও আছে। আপনি ধানমন্ডির আর একটা মাঠ আছে ক্রিকেট মাঠ, ওইখানে সকালবেলা প্রচুর ছেলে মেয়ে আপনার করে প্র্যাকটিস করে, খেলার জায়গা আছে। তারপর আমি মনে করি যেটি এইটা খেলার জায়গা হয় তাকে অবশ্যই সরকার বিবেচনা করছে। আর আপনি যেটা করছেন, প্রশ্নটা কি করলেন? না, রাজনৈতিক প্রসঙ্গে আসতে চাই একটু, যে এখন দুই পক্ষ তো সবসময়ই মুখোমুখি এবং বাকযুদ্ধ চলছেই। যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে বিএনপি রাজপথে আছে বলেই সরকারের টনক নড়েছে, কিন্তু কিছুদিন আগে আবার প্রাইম মিনিস্টার বলেছে যে একটা শক্তিশালী বিরোধী দল উনি দেখছেন না দেশে। আমি আপনার বলি, দেখেন দেশবাসীকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আজকের প্রধানমন্ত্রী উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক, সমৃদ্ধের প্রতীক, যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দেশটাকে এগিয়ে নিয়েছেন, সেই
মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে এই ঈদুল ফিতরকে সামনে রেখে আজকে বাংলাদেশে যাদের ঘর নাই, যাদের জমি নাই, একেবারে নিঃস্ব, সেই 33,000 মানুষকে আজকে ঘর দিলেন, জায়গা দিলেন। এর আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে গৃহহীন যাদের ঘর নাই তাদেরকে ঘর দিয়েছে। আমি মনে করি মানবিক নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্যতা নয় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই যে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছেন, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তা, আজকে বঙ্গবন্ধু তারা সেই কাজটা করছেন। আর মির্জা ফখরুল সাহেব যে কথা বলেছেন, দেখেন মির্জা ফখরুল সাহেব অনেক কথা বলেন। উনি নিজের বিএনপির গুরুত্ব বোঝানোর জন্য অনেক কথা বলেন। এইগুলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বা বাংলাদেশ আওয়ামী লীগের ওনার বক্তৃতাকে কোনো, আমি মনে করি এই বক্তৃতার কোনো কার্যকারিতা নাই। আওয়ামী লীগ তার ধারাবাহিকতা রক্ষা করছেন, আওয়ামী লীগের মতো করে চলছে। উনি যেটা বলছেন আন্দোলন, এর চাইতে কঠিন আন্দোলন দেখেছি আমরা, তখন বেগম খালেদা জিয়া সুস্থ ছিল এবং সবল ছিল। সেই 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে দেখেছি যে এই শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, কিন্তু নির্বাচন শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে। যদিও ওনারা আন্দোলন করেছেন, 138 জন সাধারণ মানুষ সেদিন পেট্রোল বোমা, গান পাউডারের কারণে মারা গিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী 20 জন লোক মারা গিয়েছেন। পরবর্তীতে দেখেছেন আজও আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়া যিনি অবরোধ ডেকেছিলেন, সেই অবরোধ কিন্তু আজও আনুষ্ঠানিকভাবে, আপনাদের মিডিয়াতে দেখাতে পারবেন না, আনুষ্ঠানিকভাবে সেই অবরোধ প্রত্যাহার করছে কিনা প্রিন্স ভাই আমার জানা নেই। তো একদিকে তো ঠিকই বলেছে বিএনপি রাজপথে এখনো আছে। হ্যাঁ, আমি আছি, সেই অবরোধ দেখছি, তো সেই অবরোধও দেখছি যে একই অবস্থা, পেট্রোল বোমা, গান পাউডার। কিন্তু ম্যাডাম যখন রাস্তায় নামতে গেছেন তখন তার সাথে যে কাজের মেয়েটা ছিল সে ছাড়া কেউ রাস্তায় নামেনি। মির্জা ফখরুল সাহেবরা যে কথা বলছেন, ওনার আগে নিজেদের সংশোধন হওয়া উচিত। ওনারা বিএনপি যেভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে দেশটাকে তামাশার দেশ বানাচ্ছে, নিজেরাও তামাশার হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমি কতগুলো কথা বলি, দেখেন জার্মান রাষ্ট্রদূত, ওনাদের নেতা স্থায়ী কমিটির সদস্য বললেন এক কথা, জার্মান রাষ্ট্রদূত বললেন এক কথা। এই বিএনপি একবার বললেন যে অমিত শাহ বেগম খালেদা জিয়াকে ফোন দিয়েছেন, অমিত শাহ বলল আমি ফোন দেইনি। তাহলে একটা বিএনপির মতো একটি শক্তিশালী বিরোধী দল ক্ষমতায় ছিল, সেই বিএনপির সম্পর্কে বিদেশিরা কি বলতেছে, আপনি 6 জন সিনেটরের সিগনেচার জাল করলেন খালেদা জিয়ার পক্ষে বিবৃতি দিয়ে, সিনেট সেই জাতিসংঘে সেটি নিয়ে নিন্দা ঝড় তুলল, এবং যিনি করছেন জাহিদ, কি নাম যেন তার, আপনারা জানেন। এই হচ্ছে বিএনপি। তা বিএনপি আগে নিজে তার দলের ভাবমূর্তিটা ফিরিয়ে আনুক, তারপরে বাংলাদেশের জনগণ বোঝে যে বিএনপি যা করছে নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য জনগণের সাথে মাঝে মাঝে তামাশা করছে। সেই বিএনপির মির্জা ফখরুল সাহেব কী বলছে, এটি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবে না। জনাব ইমরান সালে প্রিন্স, জি, তামাশার দলে পরিণত হয়েছেন আপনাদের, মানে আপনাদেরকে সিরিয়াসলি নিচ্ছে না ক্ষমতাসীন দল, বিকজ আপনাদের স্টেটমেন্ট, কাজ কোনোটার সঙ্গে কোনো সঙ্গতিপূর্ণ না। অনেক সময় আপনার মিথ্যার আশ্রয় নিচ্ছেন, চাতুরির আশ্রয় নিচ্ছেন। খুব কার্যকরী একটা বিরোধী দল হিসেবে আপনাদেরকে দেখা হচ্ছে না। দেখুন, বিএনপি তামাশার দলে পরিণত হয়নি, বরঞ্চ আওয়ামী লীগ নিজেরাই একটি মানে নির্যাতনকারী, নিপীড়নকারী, দুঃশাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে অগণতান্ত্রিক, গণবিরোধী এবং অমানবিক রাষ্ট্রে তারা পরিণত করেছে। বাংলাদেশের যে চরিত্র, একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র ব্যবস্থাকে তারা গুম করে ফেলেছে। যেরকম আপনার নিরপরাধ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে তারা যেভাবে গুম করেছে, ওই রাষ্ট্রের যে চরিত্র বাংলাদেশে, সেই চরিত্রকে তারা গুম করে একটা অমানবিক রাষ্ট্রে পরিণত করেছে, কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে। এবং আমি তো আগে বললাম যে ওনারা যা ভাবেন, মনে করেন যে সেটাই নিয়ম, সেটাই আইন, সেটাই সংবিধান, সেই মতেই দেশ চলবে। এবং অন্য কারো মতামতের মানে তারা অ্যাডজাস্ট করতে রাজি না। যেমন নাগরিক সমাজেরও বক্তব্য ওনারা অ্যাডজাস্ট করতে রাজি না, বিরোধী দলের বক্তব্য ওনারা অ্যাডজাস্ট করতে রাজি না। কিন্তু আজকে সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশকে এইভাবে চালাতে গিয়ে তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের কারোরই কাম্য নয়।
আজকে ওনারা যেই অঘটনগুলো ঘটিয়েছে, যে অপকর্মগুলো করেছে, যে অপরাধগুলো করেছে, ওনারা বলেন যে কি অপরাধ আমাদের যে আমাদেরকে পদত্যাগ করতে হবে। সবচেয়ে বড় অপরাধ তো এই যে বললাম, যেটা বাংলাদেশকে তারা একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে গণতন্ত্রের কোনো জায়গা নাই, যেখানে আইনের শাসন নাই, যেখানে মানবিকতা নাই, যেখানে নিয়ম নীতি নৈতিকতা নাই। এটি তো সবচেয়ে বড় অপরাধ। দিনের ভোট রাতে করেছে, দেশের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে, এটাই তো সবচেয়ে বড় অপরাধ। কিন্তু ওনারা নাকি নিজেদের অপরাধ দেখতে পায় না। আসলে টিনের চশমা চোখে দিলে আর কানে তুলা লাগালে কেউ কিছু দেখতেও পাবে না, শুনতেও পাবে না। আজকে তামাশার রাষ্ট্রে তো বাংলাদেশকে ওনারা পরিণত করেছে। বিদেশিরা হাসে। উনি বলেছেন জার্মান রাষ্ট্রদূতের কথা, জার্মান রাষ্ট্রদূতের একটি বক্তব্য আমরা একদম স্পষ্ট করে বলেছি, জার্মান রাষ্ট্রদূত কী কারণে কথা বলেছে, ওনাদের চাপের কারণে বলতে পারে, ওনাদের চাপের কারণে বলতে পারে। যেদিন জার্মান রাষ্ট্রদূত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবের সাথে দেখা করেছেন, সেদিন বাংলাদেশের সব কয়টা মিডিয়া আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য টেলিকাস্ট করেছে, এবং কোনো মিডিয়া লাইভ টেলিকাস্ট করেছে। সেখানে কোথাও আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নাই জার্মান রাষ্ট্রদূতকে কোট করে যে ওনারা বলেছেন এই কথা। উনি বলেছেন একটা মানে জেনারেল স্টেটমেন্ট, সারা বিশ্ব তো আজকে জানে এই যে অমানবিক, এই সরকারের অমানবিকতার কথা। এই যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে রিপোর্টটা প্রকাশ করলো, সেই রিপোর্ট তো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে শুধু না, বিভিন্ন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে চলে গেছে, এবং সেই রিপোর্ট সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। শুধু যুক্তরাষ্ট্রের কথা, এখন তো শুনছি জাতিসংঘ আপনার এগুলি নিয়ে পর্যালোচনা করছে, ইউরোপিয়ান ইউনিয়ন পর্যালোচনা করছে, আপনার ব্রিটেন পর্যালোচনা করছে, ব্রিটেনের রাষ্ট্রদূত তো বলেই দিয়েছে এইসব ব্যাপার। কিন্তু একটা অভিযোগ আছে আপনাদের সম্পর্কে যে আপনারা এই সব বিদেশিদের কথার উপরে বেশি নির্ভর করছেন, তাদের উপরে বিদেশিদের কথা তারা কিভাবে রিয়াক্ট করছে সেটাই আপনাদের পুঁজি। না, আমরা বলছি মানুষ কিভাবে, বাংলাদেশের মানুষ কিভাবে রিয়াক্ট করছে সেটার উপরে। বাংলাদেশের মানুষের রিয়াকশন দেখেই বিদেশিরা রিয়াক্ট করছে, এটা তো বাস্তবতা। বিদেশিদের রিয়াকশনের উপরে বিএনপি চলে না, বিএনপি জনগণের রিয়াকশনের উপর বিএনপি চলে, এবং সেভাবে আমরা অ্যাক্ট করছি। যেটা বলছিলাম, এই যে আমেরিকা স্যাংশন দিয়েছে তাতে আপনারা অনেক খুশি হয়েছে? না, আমরা খুশি নই, আরো স্যাংশন অপেক্ষায় আছে। নো, আমরা খুশি নই, আমরা দুঃখিত, লজ্জিত, আমরা চিন্তিত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। এবং এই স্যাংশনটা তো এসছে আওয়ামী লীগের কারণে, তাদের অনৈতিকতা, তাদের গণবিরোধী কার্যকলাপ, তাদের অনৈতিক শাসনকে দীর্ঘায়িত করার জন্য গুম খুন করেছে র্যাবকে দিয়ে, সেই কারণে আপনার এসছে। মূল দায়িত্ব আওয়ামী লীগ এখানে। আমরা লজ্জিত বলেছি, আমরা এরকম স্যাংশন চাই না, আমরা স্যাংশন চাই না। আপনি যেখানে যে এমনও তো শুনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আগামী নির্বাচন নিয়ে তারা কথা বলছে। 2 দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত একটি সেমিনারে বলেছে যে বাংলাদেশে কোনো নির্বাচনে তারা কোনো পক্ষ নেবে না, কিন্তু তারা এমন একটি প্রক্রিয়া চায় যেখানে আপনার বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের এই জনপ্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে। সেই স্বাধীনভাবে জনপ্রতিনিধি নির্বাচন করার যে প্রক্রিয়া, সেটা আওয়ামী লীগ সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে সম্ভব নয়। সেটা একমাত্র নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেই সেটা সম্ভব। আমি একটা লাইন বলি, জনগণের যে চাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাহিদা প্রত্যাশা, সেটা কিন্তু মিলে গেছে। সেই কারণে আমরা ওই কথাগুলো মার্কিন রাষ্ট্রদূতকে বলে দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। না, বলে নাই, তারা প্রক্রিয়ার কথা বলেছে। বাকি কথাটা আমার, আমার কথা শেষ করতে, বাকি কথাটা আমার শেষ করতে দেন। মার্কিন রাষ্ট্রদূত বলার পর একটা লোক একটা স্ট্যাটাস দিছে কৌতুক করে যে মির্জা ফখরুল সাহেব চোখের পানি ফেলাচ্ছে। মনে করছিল মার্কিন রাষ্ট্রদূত পেশাদ দিয়ে। না, কখনোই না। আমি আমার কথা শেষ করতে দেন। উনি বললেন এই সরকার স্বৈরাচার, এই সরকার কি গুম করছেন 2001 থেকে 2006, আমি অতীত যাব না, 18 জন সাংবাদিক হত্যা হয়েছে। আপনাদের সাংবাদিক নেতা ইকবাল সুবহান চৌধুরী কুষ্টায় প্রতিবাদ সভা করতে পারেন, এই মাথা রক্তাক্ত অবস্থায় চোরের মতো পালিয়ে এসেছিল। এই যে র্যাবের কথা বলেন, র্যাব ওনারা প্রতিষ্ঠা করার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছেন প্রায় 1500। ক্লিনহার্ট অপারেশনের নামে 28 জন লোককে বিনা বিচারে হত্যা করেছে। আমি ধরলাম ওনাদের দৃষ্টিতে আওয়ামী লীগের আমলে অন্যায় হয়েছে, স্বৈরাচার হয়েছে। ওনাদের নেতা বি চৌধুরী ছিল রেল লাইন দিয়ে চোরের মতো দৌড়িয়ে পালিয়েছেন, পিছন দিয়ে মোটর সাইকেল তুলে দিয়েছিলেন। অপরাধ একটা ছোট সমাবেশে উনি উপস্থিত হতে চাচ্ছিলেন। এই হচ্ছে, তাহলে ওনাদের কি হিসেবে আখ্যায়িত করব? ওনারা যেটা বললেন
গ্রেপ্তার। এই দেখেন একটা পত্রিকার হেডলাইন, প্রথম আলো, লং মার্চ, ঢাকাতে গ্রেপ্তার 8,000, বাবার খোঁজে থানার গেটে কাঁদছে স্কুল পড়ুয়া রবিন। বিএনপির আমলে স্কুল পড়ুয়া রবিন বাবার জন্য থানার গেটে কাটছেন। এটা হলো বিএনপির আমল। ইডেন কলেজ 7 দিন বন্ধ ঘোষণা ছাত্র দলের 2 গ্রুপের সংঘর্ষে। ক্যাম্পাসে পুলিশের নির্বাচনী ক্লাস অনশন চলছে, আত্মহত্যা দেবেন 15 শিক্ষক। বিএনপির আমলে আপনি শিবিরের হামলায় 23 কক্ষ ভাঙচুর, কোনো প্রতিবাদ হয়নি। আপনি ছাত্রদল যুবদলের সঙ্গে শিবিরের বন্দুকযুদ্ধ, 24 জন গুলিবিদ্ধ। ছাত্রদল নিয়ে সরকার নারকীয় দমন তাণ্ডবে বুয়েট বন্ধ ঘোষণা। মেধাবী ছাত্র সোনি ছাত্রদলের 2 গ্রুপের টেন্ডারের কারণে মারা গেলেন। মানে এই বিবরণটা কি কম্পেয়ার করছেন আপনি? আমি কম্পেয়ার করছি, আপনি হ্যাঁ কম্পেয়ারই করছি। আসেন এই আমলে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়েছে, বলতে পারে যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দখল করে আছে। আপনি চট্টগ্রাম মেডিকেলে ছাত্রদলের ত্রাস, বিরান ক্যাম্পাস ছাত্রদল দাপিয়ে বেড়াচ্ছে মোটর সাইকেল নিয়ে। ঢাকা ভার্সিটি রণক্ষেত্রে ইডেন কলেজের মেয়েরা সারা রাত রাস্তায় কাটিয়েছেন, তাদের হলে ঢুকতে দেয়নি ছাত্রদলের কর্মীরা। বলেন তো এই আমলে এইরকম ঘটনা কোথায়? উদাহরণ দেওয়া যাবে? আমি চ্যালেঞ্জ করলাম, দিচ্ছি আমি উদাহরণ। এই ধরনের ঘটনা কোথায় ঘটছে? আপনি আসেন, বিরোধী দলের নেত্রী, ওনাদের নেতা তারেক জিয়া হাওয়া ভবন তৈরি করে 75-এর খুনি কর্নেল নূর, মেজর নূর আর 71-এর যুদ্ধ অপরাধী মুজাহিদিনে বৈঠক করে 11-12টি গ্রেনেড নিক্ষেপ করলেন আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য, আর একটা 75-এর 15 আগস্ট তৈরি করার জন্য। ওনারা কোন সরকার? ওনারা তোফায়েল আহমেদ 2001 সালের পরে তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করলেন, তার হাতে হাত করা। কত নোংরা, কত কঠিন যে তোফায়েল আহমেদকে কুষ্টের জেলখানায় নেওয়া হচ্ছে, সেই ফেরিতে মুজাহিদি যুদ্ধ অপরাধী, তাকে সেই ফেরিতে সেও যাচ্ছে। যুদ্ধ অপরাধীদের গাড়িতে পতাকা, আর তোফায়েল আহমেদ আসামি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এই কাহিনীগুলো তো ওনারা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। তোফায়েল আহমেদকে, আমির হোসেন আমুকে, রাশেদ খান মেননকে, মতিয়া চৌধুরীকে পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছেন। এরকম ঘটনা তো ঘটেনি। ওনারা বলেন যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কানাডার আদালতে একটি রাজনৈতিক দলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন, সেটা হচ্ছে বিএনপি। 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেটা হচ্ছে বিএনপির আমলে। বাংলাদেশ জঙ্গিবাদের বাংলাদেশ হয়েছে, সেটা হচ্ছে বিএনপির আমলে। বাংলাদেশ সন্ত্রাসীদের বাংলাদেশ হয়েছে, সেটা হচ্ছে বিএনপির আমলে। বাংলাদেশ খুনিদের বাংলাদেশ হয়েছে, সেটা হচ্ছে বিএনপির আমলে। একজন রাষ্ট্রদূত, বিদেশি রাষ্ট্রদূত হযরত শাহজালালের মাজারে গিয়েছিলেন, তাকে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করেছেন, সাধারণ মানুষ নিয়ম হয়েছিল, সেটাও বিএনপির আমলে। আপনি 500 বোমায় 63টি জেলা রক্ত ছিল, সেটাও বিএনপির আমলে। এবং প্রথম আলোর হেডলাইন, প্রথম আলো না, বিভিন্ন পত্রিকার হেডলাইন ছিল 8 জন মন্ত্রী এমপি হাওয়া ভবনের পৃষ্ঠপোষকতা সরাসরি বাংলা বাইকে সহায়তায় করছেন। 8 জন মন্ত্রী এমপি বিএনপির। তারা যদি সমালোচনা করেন, আগে এই বিষয়ে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের সমালোচনা করে এই সরকারের। আর এই সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছেন। বিশ্বের পত্রিকাগুলো শেখ হাসিনার প্রশংসা করছেন, রাজনৈতিক দলের নেতা। আমি 31 সেকেন্ডে বলে দিচ্ছি, আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে ব্রিটেনে পত্রিকায় এসেছেন, মানবিক বিশ্বের প্রধান নেতা হচ্ছেন শেখ হাসিনা। আজকে শেখ হাসিনার কারণেই ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার কারণেই আজকে বয়স্করা ভাতা পায়, বিধবারা ভাতা পায়,
ওনরা 5 বছর, আমি অতীত বাদ দিলাম, 2001 থেকে 2006, আপনি বলেন তো একজন সাংবাদিক, 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বিদ্যুতের টাকা গেল কোথায়? প্রতি বছর তো বিদ্যুৎ খাতে একটি বাজেট হয়, সে টাকা গেল কোথায়? আমি 2008 সালের ইত্তেফাক পত্রিকায় দেখলাম যে 22,000 কোটি টাকা তারেক মামুন বিদেশে পাচার করছেন। এই যে খাম্বার টাকা, 1 মেগাওয়াট বিদ্যুৎ দেয়নি, বিদ্যুতের কারণে কৃষককে গুলি করে হত্যা করছে। ওনরা কিছু দেখেন না চোখে। মানে বিএনপি সময়ের অরাজকতা, বিএনপি সময়ের নানা ধরনের আপনার অনিয়ম সম্পর্কে উনি একটা ফিরিস্তি দিলেন। সেই তুলনায় সরকারের সাফল্য এবং সরকারের গভর্নেন্স নিয়ে উনি যথেষ্ট আস্থার কথা বললেন। দেখুন, আসলে নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য, নিজেদের দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা এগুলিকে আড়াল করার জন্য ওনারা এইসব কথা মাঝে মধ্যে তারা নিয়ে আসেন। একটি রাষ্ট্র চালাতে গেলে সরকার আছে, সরকারের কাজকর্ম আছে, কিন্তু একটা মিথ্যা অভিযোগ দিয়ে যেসব কথা বলা হয় এটা তো ঠিক নয়। উনি যে বললেন, আমি যদি মিথ্যে কথা কইতে রাজনীতি ছাড়িয়ে দেবো, আমি এখানে রিজাইন করে চলে যাবো। আমি বলি একটা মিথ্যে কথা যদি কয়ে থাকি, আমি বলছি, উনি বলেছেন 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির আমলে, কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 2000 সাল, স্বাধীন বাংলাদেশ, তখনই আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় টিআইবির গবেষণায় বা টিআইবির জরিপে। 2000 সালে কে ছিল ক্ষমতায়? আওয়ামী লীগ ছিল। 2001 সালের আগস্ট মাস পর্যন্ত আওয়ামী লীগ ছিল। ওই বছরও আপনার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। হ্যাঁ, ওনাদের এটা উত্তরাধিকার হিসাবে আমাদেরও কিছু বহন করতে হয়েছে, কিন্তু আমরা আস্তে আস্তে দুর্নীতিটাকে আমরা বন্ধ করার জন্য পদক্ষেপ নিয়েছিলাম, যেই কারণে টিআইবির যে আপনার ওয়েবসাইটেও এখন দেখবেন বিএনপির আমলের শেষের দিকে এই রেটিংটা কিন্তু কমে আসছিল। এই যে প্রথম আলো 2005, আমি বলি লজ্জাকার বাংলাদেশ, বলি 2005 এ তো বিএনপি ক্ষমতায় ছিল। আমি বলি আপনাকে, আমি তো প্রথম আলো নিউজ আমার কথা না, আমি ইনফরমেশন দিচ্ছি, আমি তো বলি নাই, আমি বলছি তারা যেটা দুর্নীতি রেখে গেছিল সেটা উত্তরাধিকার সূত্রে আমাদেরকেও বহন করতে হয়েছে, কিন্তু সেটা মাত্রা আমরা কমিয়ে এনেছিলাম। এটা হলো একটা অসত্য। উনি একটু উদাহরণ দেন, উনি বললেন তারেক রহমানের কথা, হাওয়া ভবন তৈরি করে কি নূর মুজাহিদকে নিয়ে বৈঠক করে নিয়ে 21 আগস্ট, এগুলো অবাস্তব, মিথ্যা, বানোয়ার, ভিত্তিহীন। তারেক রহমানের চরিত্রকে মানে নষ্ট করার জন্য এবং তাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করার জন্য এটা প্রোপাগান্ডা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিভিন্ন এজেন্সির মাধ্যমে এগুলো ছড়িয়ে আপনার এই ওনার বিরুদ্ধে প্রোপাগান্ডা। আমি বলছি 2008 সালে এটা ছিল না। আপনি 2008 সালে জরুরি অবস্থা সরকার ছিল, সেই সময় বিভিন্ন সংস্থা আপনি বিভিন্ন গণমাধ্যমে আপনার ফরমায়েশি রিপোর্ট ছাপানোর জন্য তারা পাঠাতো। এটা নিয়ে তো ডেইলি স্টারের সম্পাদকের সাথে আপনাদের তো বাহাসি হয়ে গেল, আপনাদের তো মামলাও করেছেন তার বিরুদ্ধে। দেখছেন আমাকে বলতে দেন, তাহলে আমি বলবো না, বলতে দেন। তো এখানে আপনি ধরেন, এই যে আপনার বলছেন যুদ্ধ অপরাধীদের গাড়িতে পতাকা কে দিয়েছিল প্রথমে? 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, 2 জন যুদ্ধ অপরাধীদের গাড়িতে পতাকা তখন তুলে দেওয়া হয়েছিল। একজন জামালপুরের সরিষাবাড়ির, আরেকজন আপনার বরিশালের ওইদিকে একজনের নাম, 2 জন মন্ত্রীর গাড়িতে। আর বললেন আরেকজন স্বাধীনতা বিরোধী, ওনারা বক্তৃতা বলেন, কিন্তু আত্মীয়তা করার সময় তো কিন্তু ঠিকই আত্মীয়তা করেন স্বাধীনতা বিরোধী পরিবারের সাথে, মেয়েকে বিয়ে দেন বা অন্যান্য আত্মীয়তা করেন, ব্যবসা বাণিজ্য করেন। এটা তো আবার ওইদিকে আবার ঠিক আছে। এই ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি কিন্তু সবচেয়ে খারাপ। উনি জো বাইডেনের কথা বললেন, জো বাইডেন চিঠি দিয়েছে, এটা তো একটা কূটনৈতিক সম্পর্কের কারণে চিঠি দিতেই হয়, কিন্তু জো বাইডেন যে গণতন্ত্রের সম্মেলন ডাকলো, সেই গণতন্ত্রের প্রথম সম্মেলনে বাংলাদেশের কোনো জায়গা নাই, নাম নিশানা নাই, গন্ধও নাই। দ্বিতীয় সম্মেলন হবে আগামী ডিসেম্বরে, সেই দ্বিতীয় সম্মেলনে যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়, সেই কারণে এবার যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসলেন, সেখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করছে। সেই দ্বিপাক্ষিক বৈঠকের কার্যবিবরণী সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে স্পষ্ট করে লেখা হয়েছে যে বাংলাদেশ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যে জো বাইডেনের দ্বিতীয় সম্মেলনে যেন আপনার বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছে, যদি এই আমন্ত্রণ পেতে হয় তাহলে বাংলাদেশকে গণতন্ত্রের উন্নয়নের জন্য দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। ওনারা মানে পা ধরার বাকি এই ধরনের আপনি কার্যবিবরণীতে পড়ে দেখেন সেখানে কি লেখা আছে যে কেন আমন্ত্রণ জানানো চাই। ওনারা বলেছেন, স্পষ্টত বলেছেন যে গণতন্ত্রের উন্নয়নের জন্য তারা দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, নাহলে সেখানে হবে না।
এই হচ্ছে জো বাইডেনের তাদের চিঠি দিয়েছে। এগুলো কথা বলে আসলে বলেন, উনি বললেন দুর্নীতি, জঙ্গিবাদ কাদের আমলে? আওয়ামী লীগের আমলে। উদীচী সম্মেলনে আপনার জঙ্গিরা হামলা করেছে, টুঙ্গিপাড়ায় হামলা করেছে, আপনার এই রমনা বটমূলে হামলা করেছে, সিপিবি সমাবেশে হামলা করেছে। তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বরঞ্চ বিএনপি ক্ষমতায় এসে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করেছে। এই যে বাংলা ভাই সহ যাদেরকে বলা হচ্ছে বিএনপি আমলে গ্রেপ্তার করা হয়েছে, তাদের রায় হয়েছে বিএনপি আমলে, ফাঁসির রায় বিএনপি আমলে হয়েছে। বিএনপি যদি এগুলো প্রমোট করে থাকে তাহলে কেন এদেরকে ধরবে, কেন এদেরকে বিরুদ্ধে মামলা দিবে, কেন রায় দিবে? তো এগুলো কথা বলে আসলে ওনারা জনগণকে বিভ্রান্ত করে। মির্জা ফখরুল সাহেবের কথা বলেছেন যে উনি অনেক কথাই বলেন ইত্যাদি ইত্যাদি, এগুলো বলে কোনো লাভ নাই। 2014 সালের নির্বাচনের কথা বললেন। 2014 সালের নির্বাচনে তো আপনার আওয়ামী লীগ কীভাবে নির্বাচন করছে সবাই জানে। তো ওনাদের কৃষিমন্ত্রী কালকে দেখলাম বললেন যে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ একই গণতন্ত্র চর্চা করবে, মানে 14 সালেও যেভাবে হয়েছে, 18 সালেও যেভাবে হয়েছে, আগামী আপনার নির্বাচনে নাকি একইভাবে নির্বাচন হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে যে 2014 সাল নয়, 2018 সাল নয়। এখন আওয়ামী লীগের এই ভোট কারচুপি, তারপর ষড়যন্ত্র, এই দিনের ভোট রাতে করা, এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে আপনার প্রকাশ হয়ে গেছে। আন্তর্জাতিক কমিউনিটি, এমনকি আপনার যে জাতিসংঘ পর্যন্ত, তারা আপনার এইসব ব্যাপার আগামী নির্বাচন নিয়ে নাকি কথা বলছে। তারা নির্বাচনকে গ্রহণযোগ্য করতে চায়। এবং কালকে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী কার সাথে কথা বলছেন, কোন বিদেশি রাষ্ট্রদূতের সাথে, উনি বলেছেন আগামী নির্বাচন নিয়ে সরকার কাজ শুরু করে দিয়েছে। কার নিয়ে কাজ শুরু করে দিয়েছে? কোথায় নির্বাচন? নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে কিনা, সেটাই তো ঠিক নাই। কিন্তু আমরা বারবার বলছি, আজকে আমাদের মহাসচিব বলেছেন যে শেখ হাসিনার অধীনে, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক। আমরা এই সরকারের অবসান ঘটিয়ে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করব, যেটা বাংলাদেশের মানুষের চাওয়া, বিদেশিদেরও প্রত্যাশা। আগামী নির্বাচন জনাব এস এম কামাল। আপনার ধন্যবাদ। দেখেন, উনি বললেন 2005-এ কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল, 2001-এ ধরলাম আওয়ামী লীগের কারণে দুর্নীতিতে সেম্পল। 2005 আমি তো বললাম আপনাদের উত্তরাধিকার ভাই, উত্তরাধিকার হিসেবে আপনাদের বহন করতে হয়েছে। আপনিও আমাকে ইনফরমেশন ধরিয়ে দিয়েছেন, আমি দিলাম। আচ্ছা, আর দৈনিক পূর্বকোণের হেডলাইন, বিশ্বের 3টি পরিবার দুর্নীতিতে শ্রেষ্ঠ, পাকিস্তানের নওয়াজ শরীফ, কোরিয়ার প্রধান, ফরমায়েশি রিপোর্ট এগুলো সব, খালেদা জিয়ার পরিবার, ফরমায়েশি রিপোর্ট। ঠিক আছে। উনি বললেন বাংলা বাইয়ের কথা, বাংলা বাইয়ের সহযোগী খমরি পত্রিকার হেডলাইন আপনি দেখতেছেন, আমি দেখাইতে পারি, তারেক জিয়ার ফোনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কখনোই না। আমি বললাম তো প্রথম আলোর হেডলাইন, আপনি আগে দেখেন। আমি চ্যালেঞ্জ করলাম, উনি আমার সাথে চ্যালেঞ্জ করুক, আমি দেখাই দেবো। আমি চ্যালেঞ্জ করলাম, তো আমি কোনো মিথ্যা তথ্য দেই ওনাকে মতো মিথ্যা তথ্য দেই না। ফরমায়েশি রিপোর্ট ওনাকে বিরুদ্ধে যেটা যায় সেটা হলো ফরমায়েশি। আর আপনি তো গোয়েন্দা সংস্থার রিপোর্ট 2006 সালে করতে দেন। প্রিন্স সাহেব শেষ আপনার কথা শুনে আপনি তো বলেছেন যে লিস্টারের সম্পর্কে বিরুদ্ধে মামলা করেছেন। উনি বলেন যে 2014 আর 2023 এক না, আমিও বলি 2014 18 23 2014 18 2023 এক না। 2014-তে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছিল, 2018-তে নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করেছিল, কিন্তু 2023 বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যাবে, সেইখানে যদি কেউ পেট্রোল বোমা মারে, বাংলাদেশের জনগণ তাদেরকে ঘরে বন্দি করে রাখবে, বেরোতে দেবে না। এবার যারা ভোট কারচুপি করবে তাদের ঘর থেকে বের শেষ করতে দেন। ভোট কারচুপি, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, ভোট ডাকাত, ভোট চোর যারা, তারা যদি ভোট কারচুপি কথা বলে, আপনার কথা শুনে তাদেরকে মানুষ তামাশার পাত্র, মানুষ জানে কারা ভোট ডাকাত, যারা ভোট ডাকাত, ভোট চোর, তারা যদি বড় কথা বলে, প্লিজ প্রিন্স সাহেব আমাকে একটু বলতে দিবেন। না, আমি বলি যারা ভোট ডাকাত, ভোট চোর, 96 সালে ভোট ডাকাতি করছে, এই মির্জা বি চৌধুরী সাহেব বলছেন মাগর নির্বাচন কার মানিয়েছেন, সেই ভোট ডাকাত, ভোট চোর যদি আজকে গণতন্ত্রের কথা বলে, তাহলে এটা মানে না। আর একটা কথা বলে শেষ করছে, আপনি বলতেছিলেন, দেখেন উনরা নির্বাচনে যাবে না। কেন যাবে না? উনরা জানে নির্বাচনে জিতবো না, কারণ বাংলাদেশের মানুষ, আমি 1 মিনিটই শেষ করছি, উনাদের নেতা বেগম খালেদা জিয়া একটা আত্মসাৎ করে জেলে, আর নেতৃত্ব দিতে পারবে না। উনাদের আর এক নেতা তারেক জিয়া 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলার সাথে জড়িত, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার সাথে জড়িত, মানি লন্ডারিং মামলার সাথে জড়িত, বিদেশে যে বিলাসবহুল জীবন করছে, আর আসবে না। বাংলাদেশের মানুষ মনে করে, যে সাধারণ মানুষ মনে করে যে বাংলাদেশের শেখ হাসিনার বিকল্প এখন শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের বিএনপির যে সাধারণ ব্যবসায়ী, সেও মনে করে আমি ভালোভাবে ব্যবসা করতে হবে, হাওয়া ভবনে চাঁদা দেওয়া লাগবে না।
এবং সাধারণ ব্যবসায়ী মনে করে আমি ভালোভাবে ব্যবসা করবো, চাঁদা দিয়ে লাগবে না। একজন একজন শ্রমিকও মনে করে যে আমি বিএনপির আমলে কাজ করে পাইতাম 3 থেকে 4 কেজি চাউল, এখন আমি কাজ করে পাই 12 থেকে 14 কেজি চাউল। একজন গার্মেন্টস শ্রমিকও তাই মনে করে যে বিএনপির আমলে সে বেতন পাইতো 1600 টাকা, আর এখন বেতন পায় 8300 টাকা। আজকে দেখেন না, যাদের কিছু নাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ঘর দিলেন, জমি দিলেন। এই কারণে সাধারণ মানুষও মনে করে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। এই কারণে বিএনপি নির্বাচনে আসবে না, নির্বাচনে হারবে। এখন বিএনপিকে কেউ যদি নির্বাচনে জেতার গ্যারান্টি দেয় তাহলে বিএনপি আসবে। এটা কে গ্যারান্টি দেবে? আমেরিকা দেবে না, ভারত দেবে? উনি বললেন বিদেশিদের পা ধরেন। উন্ডা তো মুরাদজি এই এই যে বিজেপি জিতার পর উনার নেতা স্ট্যান্ড ভাবি প্রধানমন্ত্রী অভিনন্দন দেন, পরে দেখলেন যে বিজেপি তো ক্ষমতায় দেয় না, পায় গ্যারান্টি ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না, জেতার গ্যারান্টি চায় না। বিএনপি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার গ্যারান্টি চায়, এবং সেটা একমাত্র নিরপেক্ষ সরকারের বেলায় সম্ভব। নিরপেক্ষ সরকার প্রধান নেত্রী বলছেন ওনারা না না, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ লোক না, আমরা জিতবো না। হ্যাঁ, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ লোক না। অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ লোক না। মানুষ জিততে 2008 এ তো কয়টি বলেছেন এতিমের টাকা, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ওনারা ফরমায়েশে রায় দিয়েছেন, সেই রায়ের কোথাও লেখা নাই যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে। ওনারা ঢোল ওই টাকা তো প্রধানমন্ত্রী ত্রান্ত হলে আসছে, সেটা দিয়া টেবিলে নিতে পারে না। আমাদের 10 ট্রাক অস্ত্রের মামলার কথা বলেন, তারেক রহমান এর সাথে জড়িত না। মানি লন্ডারিং তো আপনারা করেছেন, 10 লাখ হাজার কোটি টাকা পাচার করে দিয়েছেন। সেই টাকা হিসাব কই? আপনার যে সাইমা ওয়াজেদ পুতুলের চাচা শ্বশুর, সে আপনার 2000 কোটি টাকার সেই অ্যারেস্ট করেন কখন? যে শেখ হাসিনা এবং পুতুল যখন দুবাইয়ে, সেদিন আপনারা অ্যারেস্ট করলেন। জনগণ তো অনেক কথা শুনছে ভাই, জনগণ তো শুনেছে দুবাই আপনারা কি করছিলেন, আর একই দিনে আপনারা কেন তাকে এখানে গ্রেফতার করলেন? এই দুবাই সফরের সাথে গ্রেফতারের কোনো যোগসূত্র আছে কিনা মানুষ জানতে চায়। আর আরেকটা উনি বলেছেন চাঁদাবাজি, সাধারণ ব্যবসায়ী। কয়েকদিন আগে আপনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে এফবিসিসি একটা মিটিং করলো, আপনারাও দেখিয়েছেন গণমাধ্যমে। সেখানে এফবিসিসি এর চেয়ারম্যান সহ অন্য নেতারা বলেছেন বাংলাদেশের চাঁদাবাজি আজকে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী কেউ চাঁদার জন্য ব্যবসা করতে পারছে না। যে এই চাঁদার জন্য আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে। হালুয়াঘাট থেকে ঢাকায় আসতে আসতে জিনিসের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে চাঁদার জন্য। ভাই আমাকে বলতে ভাই এইসব কথা বলে আসলে জনগণকে বিভ্রান্ত করতে আমরা বলছি, বারবার আমরা বলছি, শুনেন আমরা বারবার বলছি যে বিএনপিকে নির্বাচনে জেতার গ্যারান্টি আওয়ামী লীগকে দিতে হবে না। আমরা চাই জনগণ স্বাধীনভাবে তার রায় বা মতামত প্রতিফলিত করুক, সেই গ্যারান্টি চাই। সেই গ্যারান্টি একমাত্র দিতে পারে নির্দলীয় নিরপেক্ষ সরকার। সেই সরকারের অধীনে নির্বাচনের জন্য আমরা কাজ করছি। যদি সরকার, আওয়ামী লীগ সরকার এই গণদাবি না মেনে নেয়, তাহলে অবশ্যই তাদেরকে গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে, এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া আগামী নির্বাচন বিএনপি জীবনে গণ অভ্যুত্থান করবে পারবেও না। জনগণই ঘরে উঠাই দেবে। নিয়ামক শক্তি ছিল বিএনপি, কোনো বিএনপি ছিল না, সাথে সাথে কোনো বিএনপি ছিল না। আরে আপনাদের নেতারা ঘরে যে পালাইছিলেন, এরশাদের লাইনে গিয়েছিলেন, আপনাদের নেতারা ঘরে যে পালাইছিলেন, বৈধতা দিয়ে রাস্তায় নামবেন, একদিনও রাস্তায় নামতে পারবেন না। বৈধতা দিয়ে জনগণ ঘরে উঠে দেবে, কিন্তু বিএনপি করে নাই। জনগণ ঘরে উঠে দেবে। 90 গণ অভ্যুত্থান জনগণ ঘরে উঠে দেবে। জি ধন্যবাদ। আজকে আমরা আরেকদিন আরও বিস্তারিত আলাপ করব সময় নিয়ে। ধন্যবাদ জনাব SM কামাল হোসেন, ধন্যবাদ জনাব সৈয়দ ইমরান সালেম ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনি অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ।